গল্প অপরিহার্য লিখেছেন মুম্মা মিত্র। এক মাসে কমলিনীর ওষুধ আসে প্রায় 4,000 টাকার। অলোকেশ নিজের ওষুধের হিসেব নিজে রাখতে পারেন না। ওনার লাগে প্রায় 12,000 টাকার এক গাদা ট্যাবলেট, টনিক, ইনসুলিন। আর ওষুধ আসার পর কোনটা কখন সকাল বিকেল রাতে খাওয়ার আগে পরে হিসেবও কমলিনী করে দেন। একটা হালকা সেরিব্রালের পর এসব ব্যাপারে একটু টলমল হয়ে গেছেন অলোকেশ। ছোটোখাটো হিসেবও কীরকম গুলিয়ে ফেলেন, কথা বলতে বলতে খেই হারিয়ে ফেলেন। অলোকেশের অফিসের কোটি টাকার প্রজেক্টের জন্য দরকারি সিদ্ধান্ত নিতে সেকেন্ডের ভগ্নাংশও লাগতো না। ওনার মূল নীতিই ছিল এক হাত পায়ে আর এক হাত গলায়। প্রথমে ভালোভাবে কার্যোদ্ধারের চেষ্টা, তারপর গলা টিপে ধরতে আঙুল যতটা বাঁকানোর দরকার ততটাই বাঁকাতে বিন্দুমাত্র দ্বিধা করতেন না। দ্রুত এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে ওপরওয়ালারা তাঁকেই ভরসা করতেন, যদিও কোনোদিন সেটা প্রকাশ পেত না তাদের ব্যবহারে। কিন্তু ভালো ইনসেন্টিভ, ইম্বার্সমেন্ট, প্রমোশন ঝটপট হয়ে যেত অলোকেশের। কোনো ফিল্ড ভিজিটে 2-3 জন গেলে কলিগরা ইন্ডিভিজুয়াল ক্লেম না করে কনসলিডেটেড বিল রেজ করতেন অলোকেশের নামে। নিজেকে বেশ হনু মনে হতো ওনার। রঙিন জলের বোতল আনানো, রুম সার্ভিসের সাথে কথা বলে এটা সেটা আনানো, কলিগদের হুকুম করতেন নির্দ্বিধায়। তারা সেটা যে খুব পছন্দ করতেন তা নয়, বিশেষ করে জুনিয়র কলিগদের মুখ দেখে সেটা দিব্যি বুঝতে পারতেন অলোকেশ। কিন্তু কিছু বাড়তি সুযোগ সুবিধা পাওয়ার জন্য সামনে কিছু বলেনি কোনোদিন। আর তাতে বেশ আত্মশ্লাঘা অনুভব করতেন, বেশ মালিক মালিক ভাব জাগত প্রাণে। তবে রিটায়ার করার পর তারা কেউ কোনোদিন আর তার বাড়ির পথ মারায়নি। বেশিরভাগ কাজে ইমেল আর ফোনেই হয়ে গেছে বলে তিনিও আর গা করেননি। বড় হাউস, এইচআর পলিসি স্ট্রং, ব্যক্তিবিশেষের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। অলোকেশের স্ত্রী কমলিনী স্কুল ফাইনাল পাস, অপরূপ সুন্দরী, সংসার সামলাতে হিমশিম খাওয়া এক মেয়ে মানুষ। বিয়েটা খুব কম বয়সে হয়, প্রথম প্রথম থই পেতেন না অলোকেশের মনের। প্রতিটা ধমকে গঙ্গা যমুনা বইয়ে দিতেন। অলোকেশের বেশ ভালোই লাগতো। তারপর আবার শখ করে একটা দামি শাড়ি বা একটা ভারী গয়না ধরিয়ে দিলেই হতো। লাটায়ে সুতোর মতো কখনো ছেড়ে কখনো গুটিয়ে ঘুড়ির পেঁচ খেলার মতো কমলিনীকে হাতে রেখে চালনা করতেন। আর স্ত্রীকে বিছানায় হিঁচড়ে টেনে তোলার দরকার কোনোদিনই পড়েনি অবশ্য। সব পরিস্থিতিতেই অলোকেশের পৌরুষকে সন্তুষ্ট করার জন্য এক পায়ে খাড়া ছাঁচে ফেলে গড়া অর্ডারি নিজস্ব মেয়ে মানুষ, যার মেয়েলি অঙ্গগুলো প্রয়োজন মাফিক ঠিকঠাক জায়গায় ঠিকঠাক মাপ মতো আছে। আজ থেকে প্রায় 40 বছর আগে সুন্দরী কমলিনীর সঙ্গে অলোকেশের বিয়েটা হয়েছিল সম্বন্ধ করে। অলোকেশের থেকে প্রায় 10-12 বছরের ছোট, লক্ষ্মী প্রতিমার মতো রূপ। অলোকেশের এরকম বয়সের পার্থক্যের খুব গরিব ঘরের মেয়েই পছন্দ ছিল। এই কারণেই অনেক সম্বন্ধ তিনি বাতিল করেছিলেন। স্ত্রী সুন্দরী হবে অথচ পোষ মানবে, এরকম হবার জন্য বয়সের বড়সড় পার্থক্য, একটা নিরীহ স্বভাবের মেয়ে আর একটা গরিব শ্বশুরবাড়ি তো দরকার ছিল তার। স্ত্রীর প্রশংসা করাটা অলোকেশের ধাতে নেই কোনো কালেই। অফিসে যেমন হায়ার অথরিটি কোনো এমপ্লয়ির প্রচণ্ড বেশি প্রশংসা করে না, মাঝে মাঝে তাদের ভুল ধরিয়ে আত্মবিশ্বাসে একটু চির খাইয়ে রাখে, তেমনি তার স্ত্রী যে কতটা অকাজের একথা অলোকেশও সকলের সামনে জাঁক করে বলতে বড়ই ভালোবাসতেন। ঘর ভর্তি আত্মীয় পরিজনের সামনে যখন কমলিনীর অপদার্থতা, অক্ষমতা, শিক্ষার অভাব নিয়ে ঠাট্টা তামাশা করত, প্রথম প্রথম কমলিনীর টানা টানা চোখ দুটিতে জল টলটল করত। তার সেই আরক্ত কর্ণমূল আর হেঁট করা মাথা অলোকেশকে বড় তৃপ্তি দিত। মানুষের আত্মবিশ্বাস ভেঙে গুঁড়িয়ে দিতে পারলে তাকে নিয়ন্ত্রণ করাটা সহজ হয়ে যায়। এ কথা যতটা অফিসে ঠিক ততটা বাড়িতেও। অলোকেশ চিরকাল কর্তব্যপরায়ণ, এ বিষয়ে কেউ কোনোদিন প্রশ্ন তুলতে পারেনি। তাদের একমাত্র পুত্র অরুণাভ জন্মেছিল শহরের নামকরা নার্সিংহোমে। ছেলেকে সবথেকে ভালো স্কুল, কলেজে, নামি দামি ইউনিভার্সিটিতে পড়িয়েছেন। পড়াশোনা চলাকালীন কমলিনীর অপরিণত বুদ্ধির কোনো সাহায্যই নেননি। ছেলে নিজেও জানত কেরিয়ার নিয়ে বাবাই তার একমাত্র ভরসাস্থল, তাই মাকে সে অনেককাল ধর্তব্যের মধ্যেই আনত না। অলোকেশের মনে পড়ে অরুণাভের পোর্ট্রেট আঁকার হাত ছিল ভালো, নিজেই টুকটাক আঁকত। তারপর কমলিনী পাড়ার একটা স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। অলোকেশের ব্যাপারটা খুব একটা খারাপ লাগেনি। সবার ছেলেপুলেই শুনতেন কিছু না কিছু করছে পড়াশোনা ছাড়া। আঁকা শিখছে, এটা বলতে যেমন ভালো, তেমনি খরচ খরচা ক্রিকেট, ব্যাডমিন্টন খেলা শেখার মতো বেশি নয়, তাই আটকাননি। তাছাড়া স্টেজে যখন নাম অ্যানাউন্স হতো অরুণাভ রায়চৌধুরী, সন অফ অলোকেশ রায়চৌধুরী, বেশ ভালোই লাগতো।
9-এ ওঠার পর যখন ছেলে বাবার পরামর্শে একটু গাঁইগুঁই করে আঁকা একেবারে ছেড়ে দিল, তখন কমলিনী কষ্ট পেয়েছিলেন। শুনে অলোকেশ আর অরুণাভ দুজনেই বোর্ড এক্সামের সিলেবাসের গুরুত্ব সম্পর্কে তার অজ্ঞতা নিয়ে খুব হাসাহাসি করেছিলেন। এরপর আর কোনোদিন অরুণাভর পড়াশোনা বা আঁকা নিয়ে কমলিনী কিছু বলেননি। অরুণাভ একটা রিহ্যাবে আছে এখন। স্ত্রীর জন্য ছেলের পড়াশোনার যে ক্ষতি হচ্ছে তা বিচক্ষণ অলোকেশ দিব্য বুঝেছিলেন। আর তাই ছেলে যখন একই শহরে থেকে হোস্টেলে থাকতে চাইল, তিনি খুশি হয়েই যাবতীয় ব্যবস্থা করে দিয়েছিলেন। হোস্টেলে থাকা সময়টাই বন্ধুদের পাল্লায় পড়ে ড্রাগে আসক্ত হয়ে পড়ে অরুণাভ। কিন্তু যে কোনোভাবেই হোক MBAটা কমপ্লিট করে ছেলেটা। ক্যাম্পাসিংয়ে ভালো চাকরিও হস্তগত করে সে। সমস্যা শুরু হয় ভালো মাইনের চাকরিতে জয়েন করার পর। আগে হাত খরচ ছিল সীমিত, ফলে প্রয়োজনের অতিরিক্ত নেশা করার উপায় ছিল না। কিন্তু মোটা মাইনে চাকরি পাবার সঙ্গে সঙ্গে অরুণাভ নেশা করা বাড়িয়ে দেয়। এমনটা নয় যে অলোকেশ প্রথম দিকে টের পাননি, কিন্তু তার মনে হয়েছিল পুরুষ মানুষের ওরকম টুকটাক নেশা থাকা ভালো। কমলিনী ওনাকে একবার বলেছিলেন বটে যে মদ, সিগারেট, পান আর ড্রাগের মধ্যে ঢের পার্থক্য। কিন্তু অলোকেশ ভেবেছিলেন ছেলে তার যথেষ্ট বুঝদার, সে জানে কোথায় থামতে হয়। কিন্তু না, অরুণাভ জানতো না কোথায় থামতে হয়। পরে যখন নেশা ছাড়াবার জন্য অরুণাভকে রিহ্যাবে দিতে হলো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে অলোকেশ জানিয়েছিলেন মায়ের অতিরিক্ত আদরে আর আশকারায় কিভাবে অরুণাভর জীবনটা নষ্ট হয়ে যেতে বসেছে। প্রথমেই প্রবেশন পিরিয়ডে থাকা চাকরিটা গেল। বড় নামে কর্পোরেট হাউস একজন ড্রাগ অ্যাডিক্টকে ডাকতে নারাজ। ছেলের ভবিষ্যৎ ভেবে অলোকেশ তাকে একটা ভালো রিহ্যাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। ছেলে দ্বিমত করার সাহস করেনি। কমলিনী অবশ্য চেয়েছিলেন ছেলেকে নিজের কাছে রেখে চিকিৎসা করাতে। কিন্তু কোথায় একটা প্রফেশনাল জায়গা, আর কোথায় কমলিনীর মতো মাথা মোটা মেয়ে মানুষের দেখভাল? এসব ভুলভাল আবেগ দিয়ে তো আর পৃথিবী চলে না। নাকটা একটু কুঁচকে বাইফোকাল চশমাটা ঠিক করে ফর্দ ছবি তুললেন কমলিনী। তারপর স্মার্টফোনে পাঠালেন পাড়ার ওষুধের দোকানে ছেলেটাকে। তাদের বাসন মেজে দেয় যে মেয়েটা, সেই ময়না থেকে রান্নাঘরে খুটখুট করে শিখেছেন এসব। কি কুক্ষণে ফোনটা কিনে দিয়েছিলেন ভাবেন অলোকেশ। উনি ভেবেছিলেন স্মার্টফোন কিনে দেওয়ার পর স্ত্রী সেটা ব্যবহার করতে না পারলে সেটা নিয়েও ভালো ঠাট্টার খোরাক জুটবে। তবে ছবি কি করে পাঠাতে হয় আর ভিডিও কল কি করে করতে হয় সেটা আজও অলোকেশ রপ্ত করতে পারেননি। এখন তো টিভি, এসি রিমোট আর মোবাইল হ্যান্ডসেটের কোনটা কোন কাজে লাগে গুলিয়ে যায় তার। ফোন করা আর ধরা ছাড়া কিছুই মাথায় ঢোকে না আর। তার ওষুধের খবর কমলিনী ভালো জানেন। এবার অলোকেশের ওষুধের ফর্দ দেবার পালা। হিসেবটা একটু জটিল, একটু কম বেশি অর্ডার হয়। অলোকেশ কিছুতেই বুঝতে পারেন না যে কয়েকটা ওষুধ কেন প্রতি মাসে বেঁচে যায়। তবে কি তিনি প্রায়শই ওষুধ খেতে ভুলে যান? কমলিনীকে যে জিজ্ঞেস করবেন তাতে তার আত্মসম্মানও বড় লাগে। একটা খাপওয়ালা কন্টেনারে সকাল দুপুর রাত ভাগ করে নিখুঁত হিসেবে ওষুধ রেখে দেন কমলিনী। রিহ্যাব থেকে ভিডিও কল এসেছিল। কমলিনী এসে কলটা রিসিভ করে ধরিয়ে দিলেন। অরুণাভর ফোন। অরুণাভ এখন অনেকটাই সুস্থ। ওই রিহ্যাবেই অন্যান্য ড্রাগ অ্যাডিক্টদের নিয়ে কাজ করতে চাইছে। অথরিটি অত্যন্ত আনন্দ সহকারে ওকে কাজ দিয়েছে। ভিডিও কলে ও আরও দেখালো ওর আঁকা কয়েকটা পোর্ট্রেট রিহ্যাব থেকে কোনো একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশনে পাঠানো হয়েছিল। সেখানে নাকি সেগুলো সব উচ্চ প্রশংসা পেয়েছে। এখনও রিহ্যাবে সপ্তাহে 2 দিন আঁকার ক্লাস নেয়। এইসবও নাকি এখন এক ধরনের থেরাপি, নেশাগ্রস্ত মানুষকে গঠনমূলক সৃজনশীল কাজে যুক্ত করা। কলটা কেটে যাবার আগে অলোকেশের মনে হয় ছেলের চোখ কাউকে খুঁজছে। আর চোখে দেখেছিলেন অদূরে শতরঞ্চি পেতে বসে নিস্পৃহ কমলিনীর দিকে। তিনি আপন মনে অলোকেশের ওষুধের ফর্দ করছিলেন। ছেলের সাথে কথা বলার এতটুকু উৎসাহও নেই। যদিও অলোকেশ জানেন ছেলের বলা প্রতিটা কথা কমলিনীর কানে ঢুকেছে। স্ক্রিনে একটা লাল গোল মতো আছে, অনেকটা কমলিনীর কপালের সিঁদুরের টিপের মতো। অলোকেশ আন্দাজে সেইটাই টোকা দিয়ে কলটা কেটে দেন। সন্ধ্যাবেলায় ওষুধ দিতে আসা ছেলেটার সাথে অলোকেশ কথা বলছিলেন। সেরিব্রাল অ্যাটাকের পর তার কথা সামান্য জড়িয়ে গেলেও তার হাঁটা চলায় বিশেষ কোনো অসুবিধা হয়নি। ডাক্তার তাকে বলেছে বেশি করে কথা বললে জড়তাটুকু কাটবে। বাসন মাজার আর রান্নায় যে দুজন ঠিকে লোক আছে তাদের যত গুজুর গুজুর কমলিনীর সাথেই। আর কমলিনীর সঙ্গে বলার উপযুক্ত কোনো কথাই তার থাকে না। অগত্যা বাইরের কেউ এলে অলোকেশ তাকে আটকে রেখে বকবক করেন। পাড়ার ছোকরারা এর জন্য তাকে বকাটে বুড়ো নাম দিয়েছে।
অথচ ওই বাঁদরগুলোই কমলিনীর থেকে নাড়ু, পায়েস, পিঠে, চপ, সিঙাড়া ঘুষ পেয়ে পেয়ে তাকে জেঠিমা, কাকিমা, দিদিমা বলে ডেকে ডেকে অস্থির। অরুণাভর সমবয়সী ছেলে আছে কিছু। ছেলেটা বাড়িতে থাকলে ওইসব রকে বসা ছোঁড়াগুলোর সাথে নির্ঘাত মিশত। ভাগ্যিস অলোকেশ অত ভালো হোস্টেলে রেখেছিলেন ছেলেকে। এই ওষুধ দিতে আসা গোলক বলে ছেলেটাই তো পিছনের বস্তির, তবে কমলিনীকে বেশ মান্যগণ্য করে। তাই বাড়ি ফেরার পথে ওষুধগুলো দিতে এসে বেফাঁস ফেঁসে গেছে। গোলকের গলা শুনে বাইরে এসে তাড়াতাড়ি ওর হাত থেকে ওষুধের পুঁটুলিটা নিয়ে ফর্দ ধরে ধরে মেলাতে বসে যান কমলিনী। ততক্ষণ অলোকেশ অবান্তর একগাদা প্রশ্ন করে চলেছেন তাকে। ফর্দ ধরে লিস্ট মিলিয়ে কমলিনী গোলককে ডেকে দেখিয়ে দেন ওতে অলোকেশের নার্ভের ওষুধটা আর একটা কোন ওষুধ নেই, আর গোটা বিলে ডিসকাউন্টও 20% করে নেই। আইটেম অনুযায়ী কম বেশি আছে। গোলক মালিককে সব জানাবে বলেই সাইকেল নিয়ে বেরিয়ে গেল, অলোকেশকে কিছু না বলেই। অলোকেশ অসন্তুষ্ট হলেও কার কাছে প্রকাশ করবেন বুঝতে পারলেন না। কমলিনী তো আবার গিয়ে ঢুকেছেন রান্নাঘরে। এদিকে ওনার ইনসুলিন নেওয়ার সময় হয়ে আসছে। প্রথম দিকে যখন কমলিনী পায়ের একটা কাটা ঘা বেশ কিছুদিন ধরে ভোগাচ্ছিল, তখনই ওনার ব্লাড সুগার ধরা পড়ল। বাবা ছেলের করা কথায় কমলিনী বীতশ্রদ্ধ হয়ে যাবতীয় মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছিলেন। ভেবেছিলেন তাতে অলোকেশ কম বিরক্ত হবেন। দেখা গেল মিষ্টি বন্ধ করে ভাত খাওয়া কমিয়েও কমলিনীর ব্লাড সুগার কমছে না। তখন নিমাই ডাক্তার বলল, অসুখটা একদিনে হয়নি, অনেক দিন ধরেই নাকি হয়েছে। কমলিনী বোধহয় টের পাননি, বা টের পেয়েও গুরুত্ব দেননি। এখন কন্ট্রোল করতে একটু সময় লাগবে। ওই নির্বোধ হলে যা হয়। নিমাই ডাক্তার বয়সে অলোকেশের থেকে একটু ছোটই হবেন। তিনি অলোকেশের গলার উষ্মাটা টের পেয়ে ইয়ার্কির ছলে বলেছিলেন, দাদা, মনে হচ্ছে আপনার মিষ্টি বকুনি খেয়ে খেয়েই বৌদির এই হাল। আপনিও বরং একবার নিজের ব্লাড টেস্টটা করিয়ে নেবেন। কথার খোঁচাটা অলোকেশ ঠিকই ধরেছিলেন। হতভাগা নিজের বউকে নাকি ইউনিভার্সিটিতে ভর্তি করেছে। আজ অবধি জানল না মেয়ে মানুষকে কি করে দাবড়ে রাখতে হয়। অথচ এটা দেখার টনটনে জ্ঞান আছে যে অলোকেশ স্ত্রীকে কিভাবে শাসন করেন। এই নিয়ন্ত্রণটুকু না থাকলে জীবনে এতটা পথ গোমূর্খ কমলিনী পেরোতেই পারত কি? পেনশনের ফর্মালিটি কমপ্লিট করার সময় অলোকেশ চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা কতটা কি নেবেন এই নিয়ে ভগ্নিপতি অজয়ের সাথে আলোচনা করেছিলেন। তার নিজের ফিটনেসের প্রতি আস্থা ছিল। ফান্ডটি মালিকপক্ষ কর্মচারীদের যৌথ উদ্যোগে গঠিত। বেশি টাকার প্যাকেজে টাকা আটকে রাখার পক্ষপাতী ছিলেন না অলোকেশ। অজয় পই পই করে তাকে বুঝিয়েছিলেন যে বয়স বাড়ার সাথে সাথে চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়বে। কিন্তু ঠিক একই কথা যেহেতু কমলিনীও বলেছিলেন, তাই অলোকেশ কথাটা হেসে উড়িয়ে দেন। ফলস্বরূপ আজ নিজেদের চিকিৎসার খরচ অনেকটাই অলোকেশকে বহন করতে হয়। এসো, কমলিনীর কথায় বাস্তবে ফেরেন অলোকেশ। পরনের ফতুয়াটা একটু গুটিয়ে নেন পেটের কাছ থেকে। কমলিনীর হাতের হাইপোডার্মিক নিডিলটা ফুটিয়ে দেন নাভির 4 আঙুল পাশে। অলোকেশের ছুঁচে বড় ভয়। স্ত্রীর মতো নিজে নিতে পারেন না, তাই পুষটা কমলিনীকেই করে দিতে হয়, দিনে 2 বার। গোলকের কাছ থেকে দেখে দেখে দিব্যি শিখে গেছেন। একবার পুষে পুরোটা ডোজ হলো না। কমলিনী কার্টিজ চেঞ্জ করে আর একবার পুশ করলেন। অন্যদিন হলে এই বেয়াক্কেলে কাজের জন্য অলোকেশ বিরক্ত হতেন। আজ কি হলো কে জানে, সেটা নিয়ে একটা কথাও বললেন না। বরং হঠাৎ বললেন, তুমি কি আমার আর খোকার উপর রেগে আছো কুমু? কমলিনী কুমু ডাকটা আর প্রশ্নটা শুনে একবার থমকালেন। তারপর অর্থপূর্ণ দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে থাকলেন কোনো উত্তর না দিয়ে। এই দৃষ্টির অর্থ 40 বছর এক ছাদের নিচে এক বিছানায় থাকলে মনের টান না থাকলেও চেনা যায়। এরকম পরোক্ষ কিন্তু স্পষ্ট উত্তর আশা করেননি। চক্ষুলজ্জার খাতিরেও তো স্ত্রী না বলতে পারতেন। এই অকৃতজ্ঞ মহিলাকে প্রশ্নটা করার মূর্খামির জন্য নিজের উপর অলোকেশ খুব বিরক্ত হলেন। কেউ ক্রমাগত ছটফট করে এপাশ ওপাশ করলে পাশের মানুষ ঘুমাতে পারে কখনো? অগত্যা গলা খাঁখারি দিলেন অলোকেশ। তারপরে সব চুপচাপ। অলোকেশ আবার তলিয়ে গেলেন ঘুমে। আজ অনেক বেলায় চোখ খুললেন অলোকেশ। জানলা দিয়ে মুখে রোদ পড়ছে। কি বিয়াক্কেলে মেয়ে মানুষ রে বাবা, একবারও ডাকেনি। চা দেবে কখন? বিছানায় উঠে বসেই অলোকেশ দেখলেন কমলিনী তখনও শয্যা ত্যাগ করেননি। এমনটা কখনো দেখেননি। প্রথমে আলতো করে, তারপর কমলিনীকে ধরে বেশ জোরে ঝাঁকুনি দিলেন। তাতেও কোনো হেলদোল নেই। মুখটা একটু কেমন যেন লাগছে। এবার কমলিনীকে আরও জোরে ঝাঁকুনি দিলেন অলোকেশ। না, কোনো সাড়া নেই। এইবার একটা ঠান্ডা ভয় অলোকেশকে ঘিরতে লাগলো। তিনি কাকে ডাকবেন ভাবতে ভাবতে মাথার পাশে টেবিল থেকে তুলে নিলেন ফোনটা।
সব সময় লোক তাদের নেই, আর ঠিকই কাজের লোকেদের ফোন নম্বরও তিনি রাখেন না। ওসব কমলিনীর মোবাইলে থাকতে পারে। প্রতিবেশীদের কারো কারো ফোন নাম্বার তার মোবাইলে আছে, কিন্তু প্রতিবেশীদের একজনেরও ভালো নাম মনে পড়ছে না ওনার এই মুহূর্তে। অমুকের ছেলে তমুকের বর, এভাবে নাম সেভ করাটা নিতান্তই অশিক্ষিতদের কাজ। কিন্তু এখন কি করেন? হঠাৎ মনে পড়ল নিমাই ডাক্তারের কথা। বাড়িতে এখন অনেক লোকের ভিড়, সবাই একসাথে কথা বলছে। অরুণাভ রিহাবে খবর দেওয়া হয়েছে, ওখানকার কিছু নিয়মকানুন সেরেই আসবে। দূরত্ব অনেকটা, তাই বিকেলবেলা অবধি অপেক্ষা করতেই হবে। সকালে খালি পেটে একটা ওষুধ থাকে। সকলে এসে এসে দুঃখ প্রকাশ করছে, কিন্তু কেউ এক কাপ চা করে দিচ্ছে না তাকে। গলাটা শুকিয়ে আসছে। নিমাই ডাক্তার এসে বলে গেছে বেলার দিকে ডেথ সার্টিফিকেটটা পাঠিয়ে দেবে। ঘরে খাটের উপরে যা পড়ে রয়েছে তাকে এরা সবাই বডি বলছে। ওটাকে নিয়ে হাসাহাসি ব্যঙ্গ করলে ঈষৎ কুঞ্চিত চামড়া ঘেরা বসে যাওয়া দুটি টানা টানা চোখ তার দিকে তাকিয়ে থাকবে না বেদনাতুর দৃষ্টিতে। এরকম অদ্ভুত ঘটনা বিগত 40 বছরে কখনো ঘটেছে? এতটা অবাধ্যতা! আজব স্বার্থপর মা বটে। ছেলেটা একবার দেখা করতে কথা বলতে চেয়েছিল, কিন্তু তিনি অহংকারে মটমটিয়ে চোখ বুজলেন। সন্তানের কথা একবারও ভাবলেন না। সাধে অলোকেশ তাকে কাণ্ডজ্ঞানহীন বলে মনে করেন? কাকু, আপনার ওষুধগুলো। অলোকেশের চিন্তায় ছেদ পড়ে। বস্তির ছেলেটা কালকে নার্ভের ওষুধগুলো দিতে এসেছে। ছেলেটা কাঁদছে। কমলিনী ওকেও নাড়ু বাতাসা টাতাসা দিতে নির্ঘাত, আর পাবে না সেই দুঃখেই কাঁদছে। ঘরে আর যারা আছে প্রতিবেশীরা, রকে বসা ফালতু ছেলেগুলো, 6-7 জন আত্মীয় স্বজন যাদের ওরাই খবর দিয়েছে, সবাই কমলিনীর জন্য কাঁদছে। কমলিনীর মতো একজন আধা অশিক্ষিত বয়স্ক বিচার বুদ্ধিহীন মহিলার জন্য এত নাটকের কি আছে অলোকেশ বুঝে উঠতে পারেন না। দাদা, আমি ডেথ সার্টিফিকেটটা দিয়ে গেলাম, আপনি একটু শক্ত হন। অরুণাভ আসা অবধি আমরা পাড়ার সবাই শ্মশান যাত্রার কাজ এগিয়ে রাখছি। বৌদির বাপের বাড়ির দিকের কাউকে খবর পাঠাতে হবে কি? নিমাই ডাক্তারের প্রশ্নে অলোকেশ একটু থতমত খেয়ে যান। কমলিনীর সেই তেলচিটে মলিন বাপের বাড়িটার অস্তিত্ব তো তিনি ভুলেই গেছিলেন। প্রথম দিকে তারা যাতায়াত রাখলেও অলোকেশ ও তার পরিবারের ঠান্ডা ব্যবহার তাদের বুঝিয়ে দিয়েছিল যে এ বাড়িতে তারা খুব একটা কাম্য নয়। কমলিনীর হুটহাট ওই বাড়ি যাওয়া শক্ত হাতে নিয়ন্ত্রণ করতেন অলোকেশ। এমনকি বাবা মা মারা যেতেও কমলিনীকে সে বাড়িতে রাত কাটাতে দেননি, সাথে করেই ফেরত এনেছিলেন। শালাশালিদের সাথে ফোনে যাবতীয় বাক্যালাপ কমলিনী লুকিয়েই সারতেন, সেটা অলোকেশ জানেন। তাদের কারো ফোন নাম্বার তো ওনার কাছে নেই। সে কথা নিমাই ডাক্তারকে বলতে অজয় এগিয়ে এসে জানালো কমলিনীর ভাই বোনদের তিনি নিজেই জানিয়ে দিয়েছেন, তারা নাকি আসছে। উফ, কি বিরক্তিকর! আজ কি এ বাড়িতে ওনার অপছন্দের কাজ সব কটাই হবে? রাগে হাতের ওষুধের স্ট্রিপগুলো দোমড়াতে থাকেন অলোকেশ। আপনি কিন্তু আপনার ওষুধগুলো ঠিকঠাক খান দাদা। আপনার প্রেশার, ব্লাড সুগার আর নার্ভের সব কটা ওষুধ কিন্তু ঘড়ি ধরে খাওয়ার ইঞ্জেকশন নেওয়ার দরকার। আপনার হাতের ওষুধগুলো কিন্তু রেগুলারের থেকে স্ট্রং সিডেটিভ, এমার্জেন্সির জন্য দেওয়া। ভুলে অন্য ওষুধ খেয়ে ফেলবেন না যেন। এখন মাথা ঠান্ডা করে বুঝে ওষুধগুলো খাবেন। আপনাকে তো সুস্থ থাকতে হবে। আমি দেখি ময়নাকে পেলে বলি আপনাকে হালকা কিছু খেতে দিতে, বলে নিমাই। অলোকেশ লজ্জায় বলে উঠতে পারলেন না তার সকালে কোন ট্যাবলেটটা খাওয়াচ্ছিল সেটার নাম তিনি ভুলে গেছেন। অরুণাভ এসেছে, চোখ লাল, চুল উস্কো খুস্কো। এসব অবধি মায়ের পা জড়িয়ে কেঁদে চলেছে আর বারবার ক্ষমা চাইছে। একবারও তার কাছে আসেনি। অলোকেশে রাগ হচ্ছে। অত কান্নার আর ক্ষমা চাইবার ঘটাই বা কেন? কিসের ক্ষমা? অরুণাভকে শান্ত করে সকলে মৃতদেহ খাটে বাঁধা জোগাড় করতে থাকে। ফুল, ধূপকাঠি, অগুরুর গা গোলানোর গন্ধের মধ্যে অলোকেশের মনে পড়ে ওনার দুপুরে ইনসুলিনটা নেওয়া হয়নি। জিনিসটা বোধহয় ফ্রিজে থাকে, কিন্তু দুপুরে যেন কত ইউনিট নেওয়ার কথা অলোকেশ ভুলে গেছেন। তাছাড়া ওই জিনিস নিজের পেটে নিজে ছুঁচ ফোটানোটাই তিনি একটু অস্বস্তি বোধ করেন। কিন্তু এত লোকের সামনে পেটের কাপড় তুলে কাকে বলবেন ইঞ্জেকশন দিয়ে দিতে? ছেলেটা তো কেঁদে কেঁদেই হাল্লা। ওরা সবাই প্রায় শ্মশানে চলে গেছে, অলোকেশকে নেয়নি। সকলে উল্টে তাকে সাবধানে থাকতে বলে গেছে। নিয়ে যাবার সময় নতুন শাড়ি পরিয়ে সাজিয়ে নিয়ে গেল ওরা। চোখে তুলসী আর নাকে তুলো গোঁজা মুখটাও আজও বড় সুন্দর কমলিনীর। শেষবারের মতো ভালো করে দেখেছেন তিনি, কিন্তু সে কথাটা অন্য সব দিনের মতো আজও বলার প্রয়োজন মনে করেননি। যদি অহংকার বাড়ে, মেয়ে মানুষের অতিবার তার একদম অপছন্দ। গলাটা বড্ড শুকিয়ে আসছে।
কারো কাণ্ডজ্ঞান নেই যে একটা জলের বোতল হাতের কাছে রেখে যায়। আগে তো থাকতো। আস্তে আস্তে চেয়ার থেকে উঠে টেবিলে রাখা একটা খালি জলের বোতল কাঁপা কাঁপা হাতে তুলে নেন অলোকেশ। মনে করার চেষ্টা করেন রাতে আর কি কি ওষুধ খাবার আছে, ইনসুলিনই বা কত ইউনিট নেবার আছে। প্রায় 12টায় দাহ সেরে ফিরলে ওদের নিম, আগুন আর লোহা ছোঁয়ায় নিমাই ডাক্তারের বউ। ছেলেটা বড্ড বিধ্বস্ত। তাও সবাই বলে একবার অন্তত বাবার সাথে দেখা করতে। যতই হোক 40 বছরের সঙ্গিনীকে হারানো একটা বিশাল ধাক্কা এই বয়সের পুরুষ মানুষের পক্ষে। অলোকেশ নিজের প্রিয় চেয়ারে জানালার ধারে ঘুমাচ্ছেন। অরুণাভর ডাকে সে ঘুম ভাঙে না। অরুণাভকে সরিয়ে নিমাই আর অজয় অলোকেশকে জোরে ঝাঁকুনি দিতেই দেহটা এলিয়ে পড়ে। মুঠি থেকে ঝরে পড়ে ঘুমের ওষুধের খালি স্ট্রিপগুলো। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।